আজকে একটু লঘুভাবে শুরু করি। এই যে কি বলে যে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজ করে না এবং এর উপদেষ্টা যে কাজ করে না তার একটা উদাহরণ হলো এইটা। কারণ এত সব চিন্তা মন্ত্রণালয় রেখে আমি এই বইটা প্রকাশ করছি, কিন্তু এই বইগুলো এই লেখাগুলো সব আগে লেখা। আমি এই আমার যে এই বইতে আমার এখন সাম্প্রতিক কন্ট্রিবিউশন হচ্ছে 600 থেকে 700 শব্দ, ওই যেটা ভূমিকা লিখতে বলেন সে ভূমিকা। এরপরে দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে বইটা লিখলাম কেন। আমার অ্যাকচুয়ালি দ্বিধার মধ্যে ছিলাম যে এটা লেখা তো প্রকাশিত হয়েছে, প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, পাঠকরা পড়ছেন, এরপর আবার এটা বই করার দরকার কি। তো দুটো কারণ, একটা হচ্ছে যে আমি এখানে বলা হয়েছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক ছাত্র, তারপরে জাহিদের সঙ্গে আমরা বছর ইউনিভার্সিটি একসঙ্গে পড়াশোনা করছি, তারপরে মাস্টার ডিগ্রি করছি, পিএইচডি করছি। তো আমি নামের আগে কোনো সময় বিশ্ববিদ্যালয় লিখি না। এটার পেছনে একটা কাহিনী আছে। আমি এক সময় সংসদ ভবন ওখানে থাকতাম, তো ওখানে একদিন এক মহিলা তার রক্তাক্ত বাচ্চাকে নিয়ে আসছেন, বলছে এদিকে ডাক্তার বিয়ের বাসা। আমি তখনই বুঝলাম যে না, এটা একটা ভয়ানক অন্যায়, এই যে নামের আগে এই ডক্টর ব্যবহার করা। সে থেকে আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছি যে আমি কোনো সময় কিন্তু আর ডক্টর লিখি না। তো এইটা লেখার এই বইটা ইয়ে করার একটা কারণ বইতে লিখছি, সেটা রিপিট করবো না। কিন্তু আরেকটা যেটা দ্বিতীয় কারণ, যে সেটা হচ্ছে যে আমি যদি অর্থনীতি পড়েছি, কি বলে যে বলে নকল না করে পাশ করেছি, তারপরে কিংবা ওই যে এখন তো করেসপন্ডেন্স কোর্স পিএইচডি পাওয়া যায়, তারপরে টাকা ডিপোজিট করলেও পিএইচডি ডিগ্রি পাওয়া যায়, যে আর্ন একটা ডিগ্রি সত্ত্বেও। তো এটার পরে আমি এক সময় ওই যে এনবিআর এবং ফিসক্যাল পলিসিতে কাজ করতাম, তখন মোটামুটি আমাকে জানতো যে আমি অর্থনীতি। তো এরপরে আমি যখন ফাইন্যান্সে কাজ করতে শুরু করি, তখন লোকের ধারণা হলো যে আমি এমবিএ করা, আমি ফাইন্যান্সের গোটা বই লিখেছি। তো এরপরে যখন আমি সচিব হলাম এবং এরপরে এখন যখন এখন আর সবার ধারণা আমি ইঞ্জিনিয়ার। তো এই কারণে আমার যে অর্থনীতিবিদ হিসেবে আমার পরিচয়টাকে পুনরুদ্ধার করার জন্যই এই বইটা লেখা। এটা এমন পর্যায়ে গেছে যে বিআইডিসির যে আমন্ত্রিতদের তালিকায় আমার নাম নাই, কারণ আমি তো ইঞ্জিনিয়ার কিংবা ব্যবসা প্রশাসনের। তো যাই হোক, এই লঘু আলোচনা শেষে একটু সিরিয়াস কথা বলছি। এই যে জাহিদ যে প্রশ্নটা করলো, অনৈতিক চর্চা কমেছে, অনৈতিক চর্চা দিয়ে একদম বন্ধ করতে পারছি আমরা এটা না, তবে চর্চাটা কমেছে কেন বলি। যেমন আপনারা জানেন যে কি বলে মুদ্রার বিনিময় হার করার জন্য যেসব মেজাজ নিত ইকোনমিক্সের সঙ্গে, কিন্তু আপনারা দেখছেন যে মুদ্রার বিনিময় হারকে অর্থনৈতিক তত্ত্ব ব্যবহার করে আপনি করা যায়, কি বলে স্টেবিলাইজ করা যায়। তারপরে এটা ওই যে স্যার এবং আমাদের আরেক অর্থনীতিবিদ ডক্টর হাসান নজরুল কৃতিত্ব। ইনফ্লেশনটাকেও কিন্তু আপনাকে করার একটা পদ্ধতি আছে। এরপরে ইনফ্লেশনকে ইভেন, এবং আমি আশা করতেছি যে সুদের হার অনিবার্যভাবে এরপরে কমবে। তো এই জন্যই যে অর্থনীতির যে ব্যবহার সেটা কিন্তু বেড়েছে, কারণ অর্থনীতিবিদরা এখন ওই রাজনীতিবিদের চেয়ারে বসছেন। অর্থ উপদেষ্টা এখন উনি একজন অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন অর্থনীতিবিদ। সেই হিসাবে আমি বলবো যে পূর্ণভাবে হয় নাই, কিন্তু অর্থনৈতিক ছাত্র, কিন্তু অর্থনৈতিক চর্চাটা বেড়েছে সরকারের মধ্যে। দ্বিতীয় একটা উদাহরণ দিই, আমাদের অর্থনীতির বড় ইয়েটা হচ্ছে প্রতিযোগিতা। তো আমি এটা বলবো, তার আগে আমি একটু বলি যে এই যে স্যারও বললেন, আমরাও বলি যে অন্তর্বর্তী সরকার কিছুই না, কিছু করতে পারে নাই। তো এখানে হচ্ছে কি যে আসলে এই যে 1.5 বছর সময়, এটা কিন্তু একটা কোনো সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট এফোর্ট করার জন্য যথেষ্ট না। উদাহরণটা দিই আপনাকে, যেমন ধরেন আমার এখানে
এখন রেলের লোকোমোটিভ সংকট আছে, মানে রেল যে চলে ইঞ্জিনের সংকট আছে। তো আমি যদি আজকে ওটা অর্ডার দিই তাহলে এটা 2.5 বছর পরে আসবে। তো এখন আপনার যে সংকটটা আছে সেটা তো 1.5 বছরে কেউ যদি আশা করেন যে কেন রেল ঠিক মতো চলতেছে না, তাহলে এটা তো একটু বুঝতে হবে। যে কোনো কিছু আপনি ধরেন, আপনার ধরেন এই যে গ্যাস লাইন, এখন একটা গ্যাসের একটা সংকট আছে। তো আমাদের গ্যাসের জন্য ধরেন আমরা একটা ইম্পোর্ট করতেছি, আমাদের ডোমেস্টিক রিজার্ভ করতেছে। তো এইটা গ্যাসের ইনফ্রাস্ট্রাকচার দরকার। ইনফ্রাস্ট্রাকচারকে বলে এফএসআরইউ, ফ্লোটিং স্টোরেজ এন্ড রিগ্যাসিফিকেশন ইউনিট। সেটাও যদি আমি আজকে আদেশ মানে কার্যাদেশ দিই, সেটাও পেতে কিন্তু 2 বছর লাগবে। তো ওই জন্য যে এইটা একটা সীমাবদ্ধতা, এটা কথা আমরা জানি যে আমরা মানে নাগরিক যে প্রত্যাশা সেটাকে আমরা মিট করতে পারছি না, কিন্তু আমাদেরও কিছু বলা আছে, এই কনস্ট্রেন্ট গুলো সবার জানা দরকার। তো এরপরেও আমরা কি করতেছি সেটা হচ্ছে যে প্রথমে আমরা যে জিনিসটা করতেছি সেগুলো হচ্ছে যে ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন করছি। আপনারা জানেন যে আমি যে 3টে চেয়ারে বসি, সবাই জানেন যে এই যে বিদ্যুৎ জ্বালানি খাত কিংবা কি বলে যে সড়ক পরিবহন ও সেতু এবং রেলওয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। তো অ্যাটলিস্ট আমরা এই কথাটা প্রমাণ করতে যাচ্ছি যে আসলে ওই চেয়ারগুলোর কোনো দোষ নাই, যে সিস্টেমের দোষ এবং ব্যক্তির দোষ। কারণ ওখানে বসে আরেকজন লোক এগুলো কোনোটাই না করতে পারে, কোনো কি বলে যে কোনো স্বজন কিংবা বন্ধু বান্ধবী কোনো ব্যবসা না দিতে পারে, কাউকে চাকরি না দিতে পারে, এগুলো কিন্তু সম্ভব। এইটা একটা ব্যক্তিগত দৃষ্টান্ত আমরা আমাদের ব্যক্তিগত পর্যায়ে করে যাচ্ছি। দ্বিতীয় যে জিনিসটা অর্থনৈতিক প্রয়োগের কথা যেটা আসলো সেটা হচ্ছে যে প্রতিযোগিতা। আমাদের দেশ থেকে পাবলিক প্রকিউরমেন্টের প্রতিযোগিতাকে নির্বাসন দেওয়া হয়। প্রকিউরমেন্ট কস্ট ছিল অনেক হাই। আমরা আপনাদের একটা খুব সহজ উদাহরণ দিই। আমরা জ্বালানি তেল আমদানি করি। এই জ্বালানি তেল আমদানির স্পেসিফিকেশন এমন ভাবে লেখা হয়েছিল যে 4-5 জন লোকে দিতে পারে। তা আমরা এগুলো উঠাই দিলাম প্রতিযোগিতাকে। অর্থনীতিতে যেটা প্রথমেই করি 101 ইকোনমিক্স 101 প্রতিযোগিতা। তো আমরা এগুলো উঠাই দিলাম। তো এখন 4টা জায়গায় এখন 12টা জন পার্টিসিপেট করেন। এবং আপনি জানেন যে ওই যে তেলের দামটা তো ইন্ডিয়ার সঙ্গে জড়িত, এটা কিন্তু বিডিং প্যারামিটার না। প্রিমিয়াম সেটা হচ্ছে বিডিং প্যারামিটার। এবং এই যে সামান্য একটা তুলে দেওয়া হলো, এটাতে কিন্তু 35% ওই প্রিমিয়ামটা কমে গেল। এবং আমরা 1 বছরের হিসাবে ইয়ে করবেন, উন্মুক্ত প্রতিযোগিতা হবে, টেন্ডার দেবেন, আপনি যদি স্পেসিফিকেশন মিট করেন এবং এটা যদি সর্বনিম্ন যেটা হয় সেটাই আপনার। এইটা একটা জিনিস আমরা করতেছি যে এক্সাম্পলস সেট আপ। তারপরে হচ্ছে যে অপচয়, আপনার যে কস্ট বেনিফিট অ্যানালিসিস আমরা যেটা পড়েছি এবং পড়াইছি, এই যে কস্ট বেনিফিট অ্যানালিসিসে এই যে এখানে একটা পদ্মা লিক রোড আছে, তো এটার সব ব্যয় হয়ে গেছে। আমরা যখন অন্তর্বর্তী সরকার যখন আসে তখন আমি এটা ম্যাক্সিমাম 3 সপ্তাহের মতো পাইছি। তো আমি বললাম যে এটা কি ব্যাপার, এত টাকা। আর এটা একটা রিপ্রেজেন্টেশন হলো, ওখানে আমি গেলাম। তো আমি বললাম যে এটা কত, বলে যে আপনারা এইটা যে করলেন 40,000 কোটি টাকা দিয়ে, তো এইটার কত, কি বলে আপনার বার্ষিক রেভিনিউ এস্টিমেট কত ছিল। কারণ আপনি তো রেলের তো আপনার জাস্টিফিকেশন হবে, তা আপনার কত রাজস্ব আয় হবে। তো ওরা কেউ বলতে পারে। তারপরে আমি 1600 কোটি। তা আমি বললাম যে এই তো এখন তো 6 মাস হয়ে গেছে, কয় কোটি টাকা করতে পারছে? 36 কোটি টাকা। তো যাই আমি তো এটা দেখে আসলাম, দেখে এসে দেখলাম যে আরে এটাতে কিছু করতে হয়। তো বলে তার খরচ টরচ তো সব হয়ে গেছে। তারপরে আর কি বাকি আছে, বাকি কত, বাকি 2-3 হাজার কোটি টাকার মতো খরচ বাকি আছে, বাকি সব টাকা। তো আমি ওই কেজি দিয়ে কাটা শুরু করলাম।
ভাঙ্গাতে একটা রেল স্টেশন, এয়ার কন্ডিশন রেল স্টেশন হবে। চিন্তা করেন, ফরিদপুরের ভাঙ্গায় একটা রেল স্টেশন হবে, সেটা সেন্ট্রালি এয়ার কন্ডিশন হবে, এখানে আপনার কমলাপুর রেল স্টেশন নিয়ে না। তারপরে এখানে ডরমেটরি, সেখানে ডরমেটরি, সবাই এখানে রেস্ট হাউস। ওই যে আমাদের একটা ওই কি বলে যে আমাদের একটা কনফ্লিক্ট টানেল আছে, তার পাশে একটা 425 কোটি টাকা দিয়ে একটা রেস্ট হাউস, তা আমরা সেগুলো সব কাটতে শুরু করলাম। এটাও কিন্তু অর্থনীতি চর্চা। এবং আমি যে 3টা মন্ত্রণালয়ে দেখি 45,000 কোটি টাকা কাটছে। কিভাবে খরচ কমাইছি? একটা হচ্ছে ওই যে বললাম যে কম্পিটিশন, আমরা কম দামে জিনিস কিনি। তারপরে হচ্ছে অপ্রয়োজনীয় প্রকল্প। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি উনি একটা রাস্তা করছেন, আর রাস্তা কিন্তু খুব পপুলার। উনি একটা রাস্তা করছেন মিঠামই, ওই ইয়ে করে ওই এলাকার 12টা বেজে গেছে। মানে ওখানে কি বলে যে পানি চলাচল করে না, সিলেট অঞ্চলে বন্যা হয়, মাছ মরে যাচ্ছে, ইভেন কৃষিও ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ ওখানে কি যেন একটা বালি আসতেছে। তো ওটার আরেকটা প্রকল্প ছিল, সেকেন্ড ফেজ। প্রথমটা উনি করে যেতে পারছেন, আনফরচুনেটলি আর এর বাকিটা করতে পারেনি, তো ওইটা আমি কেটে দিচ্ছি। তো এইভাবে যে প্রকিউরমেন্ট কস্ট কমিয়ে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে যে 3টি বিভাগ আমি দেখি, সেখানে 45,000 কোটি টাকা আমরা সাশ্রয় করতে সক্ষম। এরপরে আসেন আমরা আর কি করছি। বললাম যে এটা খুব সময় খুব কম। আর কি করছি আমরা? আরেকটা করছি যে আমরা কোনগুলো টেমপ্লেট এস্টাবলিশ করছি নেক্সট গভর্নমেন্টের জন্য। অনেকে জানেন যে রোজার সময় আমাদের সব সময় গত 15-20 বছর ধরে লোডশেডিং হয়েছে। এইবার গত রোজায় কিন্তু কোনো লোডশেডিং হয় না। এটা সাক্ষী, কারণ আমাকে নিউজে জানেন, বিদ্যুৎ জ্বালানি দিন স্যার আপনি তো আমাদের চাকরি খাইয়ে দিতেছেন। কেন? আমাদের লোডশেডিং এর কথা লিখতে পারি না। তো আমরা একটা টেমপ্লেট এস্টাবলিশ করছি যে হ্যাঁ এইভাবে করলে, এটা তো আমরা নিয়ে যাব না। আমরা ফেব্রুয়ারি মাসে সরকার পরিবর্তন, নতুন সরকার আসবে, কিন্তু আমরা তো এগুলো তো নিয়ে যাবো না। তো ওরা তো দেখতে পারবে যে এইটাই টেমপ্লেট। তারপরে ঈদে বাড়ি যাওয়াতে অনেক হ্যাসেল হলো, তো আমরা ইয়েতে করে দেখাচ্ছি যে না, এটাও করা সম্ভব, এই যাত্রা নির্বিঘ্ন করা সম্ভব। শুধু আমার এখানে তা না, হজ নিয়ে প্রত্যেকবারই কেলেঙ্কারি হয়। এবার কোন কেলেঙ্কারি হয়, হজ করে আসার পরে লোক সারপ্রাইজ হয়ে গেছে, বলে আপনি 50,000 কোটি টাকা ফেরত পাবেন, আপনি 40,000 কোটি টাকা ফেরত পাবেন, আপনি 30,000 কোটি টাকা ফেরত পাবেন। তো ওই জন্য আমরা এইসব কতগুলো এক্সাম্পলস, কতগুলো টেমপ্লেট রেখে যাচ্ছি। তো আশা করব যে আমাদের যে নতুন যে নির্বাচিত সরকার আসবে, সেই সরকারগুলো অন্য কিছু না হোক, অন্তত এইসব যে এক্সাম্পলস, যে বেনিফিটস অফ কম্পিটিশন, প্রতিযোগিতার যে ধারা, এটা যদি তারা অক্ষুণ্ণ রাখেন। অপ্রয়োজনীয় প্রকল্প, আমি একটা এই বইতে একটা আর্টিকেল আছে, উন্নয়ন প্রকল্প কোনো তাজমহল নয়। এটা তো তাজমহল না। এই যে দামে আমাদের এমআরটি হয়, থাইল্যান্ডে এমআরটি হয় কেন? এই জন্য এই যে জাহিদ হোসেনের প্রশ্নের উত্তরে যে আমরা অর্থ চর্চা বন্ধ করতে পারিনি, কিন্তু অর্থনীতি চর্চা কিন্তু সরকারের মধ্যে আমরা শুরু করেছি। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না। তো শেষে একটা একটা প্রচারণা করে দিতে চাই, সেটা হচ্ছে যে এই বইটিতে আরেকটি যমজ বই আছে, মানে মানে অর্ধেকটা আমাদের, আমি তো বর্তমানে প্রায় 100-2 আর্টিকেল লিখছি, তো তার মধ্যে এটা একটা অংশ। আরেকটা অংশ আছে যেটা প্রবলি নাম হবে বাংলাদেশের সমাজ ও রাজনীতি। ওইখানে এগুলো একটু ব্যক্তিগত, মোর পার্সোনালাইজ